কি সমস্যা? বেরো। কি হয়েছে বাবা? কথা তো বাবা কি হয়েছে কি বাবাজি? আমি বলেছিলাম যে তোমার বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। জামাই বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুললে? আপনাদের যতদিন খুশি অতদিন থাকবেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার পাশে থাকবেন, এই নিয়ে আবার কথা বলতে হবে নাকি? এই কাটো ফোনটা, কাটো। আরে আপনার আসেন, সমস্যা আসেন আসেন। চুপ করো না। আব্বা মারছে, তুমি রাগারাগি করতেছো কেন? এই তোমাকে বলেছি না বারবার করে, তোমার বাবাকে আমি এক বিন্দু সহ্য করতে পারি না, তারপরে তারা কেন এই বাড়িতে আসছে? তুমি জানো না তোমার বাবা মার কারণে আমি গ্রামে গিয়ে থাকি না, শহরে এসে ফ্ল্যাট নিয়ে থাকি, তারপরে তারা এখানে আসছে। এটা তুমি কেমন কথা বলছো? বাবা মা আমাদের বাসায় আসবে না তো কাদের বাসায় আসবে? আচ্ছা, তোমার বাবা মার কি কোনো কমন সেন্স নেই? তারা কি জানে না আমার বাসায় দুটো রুম, একটা রুমে আমি আর তুমি থাকি, আর একটা রুমে আমার বাবা মা আসতে থাকে। এখন যদি তারা আমার বাসায় আসে, তাদেরকে কোথায় থাকতে দিব? ওই যে চলে আসছে, যাও এক্ষুনি গিয়ে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসছে। যেই ছেলে ফোন দিছে তাদের আসতেই হবে। বাবাজি, বাবাজি মানে কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? বেরো। কি হয়েছে বাবা? কথা তো বাবা কি হয়েছে কি বাবাজি? আর জীবনে কোনোদিন আমার বাড়িতে আসবি না, ঠিক আছে? এই তুমি কি বলছো জামাই? আমি তখনই বলছিলাম আমি যাব না, তুমি জোর করে নিয়ে আসলা। দেখছো, ঘাট ধরে জামাই বাড়ি থেকে বের করে দিল। এর চেয়ে আত্মহত্যা করো ভালো। তুমি যাই কও না কেন, আমি এমনি যাবো না। আমি আমার মায়ের সাথে কথা না কয়ে এইখান থেকে এক পাও সরম না। চুপ, আর কোনো কথা নেই, চলো চলো। আমি যাবো না। চলো। বললাম না আমি মায়ের সাথে কথা কমো। অবশেষে তোমার কথাই রাখলাম। দিয়েছো ঘাট ধাক্কা দিয়ে বের করে? হ্যাঁ, তুমি যা বলেছো একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। একদম ঠিক কাজ করছো, একবার আমার মনের মতো কাজ করছো। এখন মনে হইতেছে তুমি আমার জামাইয়ের মতো কাম করছো। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি যখন তোমার আব্বা আম্মুকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলাম, আমার না খুব খারাপ লাগতেছিল। কি? আমার বাবা মাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? তুমি তো বলবে। আমাকে আগে বলবে না যে আমার বাবা মা এসেছে। সরো দেখি, সরো। বাবা মা তোমরা কেমন আছো? আর কেমন আছি? তোর বাড়িতে আসার পরে জামাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আর তুই বলতেছিস কেমন আছিস? আমি চলে গেলাম। তোর মা? না বাবা, তোমরা কোথাও যাবে না। আজকে এর একটা বিহিত করে ছাড়বো। ও আমাকে না বলে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। চলো ভিতরে চলো, আজকে যদি একটা বিহিত না করছি না, আমি তোমাদের মেয়ে না। আসো ভিতরে, আসো বাবা, আসো বাবা। এই তোমার এত বড় সাহস, আমার বাবা মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও? আমার কি দোষ? তুমি তো বললে। আমি বলেছি বলে আমার বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? আমি বলেছিলাম যে তোমার বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। জামাই বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। কেন আপনার মেয়ের গায়ে হাত তুলেছি আপনি বুঝতে পারেননি? আপনার মেয়ে বলেছে আমার বাবা মা যদি এই বাড়িতে আসে, আমি যেন আমার বাবা মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিই। ও, বুঝতে পেরেছি। চোপার জোর কমাইতে পারো নাই, কারণ তুমি তো ডান্ডা মারো না। এই যে দেখো তোমার শাশুড়িকে এত বছর ধরে ডান্ডা মারে চোপার জোর কমায় রাখছি। তুমিও যদি আমার মেয়ের চোপার জোর কমায় আর ডান্ডা মারতা, আমার মেয়ে এইরকম করতে পারতো না। এই চলো। বাবা তোমরা কোথায় যাচ্ছ? খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই যেদিন মানুষ হবি, যেদিন তোর শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারবি, সেদিন আমাকে বাবা করে ডাকবি। বাবা তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। মাই তো আমাকে বলেছে শ্বশুর শাশুড়িকে যেন পায়ের নিচে রাখি, যাতে করে তারা মাথায় না উঠতে পারে, তারা যেন আমার কথায় উঠে আর বসে। তাই আমি আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক নির্যাতন করেছি, তাদেরকে অনেক অপমান অপদস্থ করছি, বাসায় ঠিকঠাক মতো আসতে দেই না। ও, তাহলে তাহলে এই, হ্যাঁ, আজকে বাড়ি চলো,
ডান্ডা মেরে তোমাকে ঠান্ডা কেমন করে করতে হয় আমি ভালো করে জানি। চলো। বাবা বাবা মাকে মেরো না কিন্তু। আমার তো ভয় করতেছে, এখন কি হবে? ভয় করতেছে না? এই! তোর কারণে আমার সংসারে অশান্তি, আমার বাবা মাকে আমি দেখতে পারি না, তাই তো? হ্যাঁ, আজকের পর থেকে তোকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবো, আর আমার বাবা মাকে আমি এই বাড়িতে রাজরানি বানিয়ে রাখবো। সূর্য, তুমি যাই করো না কেন, আমি আজকে বুঝতে পেরেছি তোমার বাবা মাও যেমন আমার বাবা মাও ঠিক তেমন। আমরা দুইজনকে এখন থেকে বাবা মা হিসেবেই দেখবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি এখন আমাকে মাফ করে দাও। ক্ষমা আমার কাছে না, ক্ষমা বাবা মার কাছে চাইবা। চলো বাবা মাকে আনতে যাই। এই যে এটা তোমার বড় আব্বা, সালাম করো। দাঁড়াও, এই মাইয়াটা কে? আমি বিয়ে করেছি, ওরে আবার বিয়ে করলাম আর কি। ওরে আল্লাহ রে, এইটা তুমি কি করলা? তার সে মাটি ফাঁক করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। আমার তো সহ্য হইতেছে না। ওরে সূর্য, আমার কপাল পুড়ছে রে বাজার। শুভ কই গেলি? আশেফা দেখে যা তোর বাজার কি করছে। আচ্ছা, সারা জীবন খালি নাকে কান্দন, নাকে কান্দন, নাকে কান্দন। কোথায় বিয়ে বাড়ি? বিয়ে করে নিয়ে আসছে, উৎসব করবে, ছেলে মেয়েকে একশো ভালো কথা। বাসন টাসন সাজাও, সবকিছু রেডি করো, ফুল টুল আনতে বলো। বিয়ে বাড়ি এটা। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? কি এই বাবা, তোমার মাথা চুপি কেন? এগুলা কি? আর উনি কে? তোর নতুন মা। কি? বাবা, তুমি কি না এই বয়সে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো? কারণ কি বাবা? কিসের জন্য তুমি বিয়ে করেছো? বাবা, যেখানে আমাকে বিয়ে দেওয়ার কথা, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এদিকে বড় ভাইয়ের বিয়ে হয় না, ছোট ভাইয়ের বিয়ে হয় নাই, আর তুমি নিজে একটা ছোট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, যে মেয়ে কিনা আমার বয়সী। আরে তোদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে নাকি? 5 বছর পরেও তোদের বিয়ে করলে চলবে, কিন্তু আমার বয়সটা একবার দেখবি তো। আমার স্বপ্ন আমি বিয়ে করব। আমি যদি এই বয়সে বিয়ে না করি, কবরে গিয়ে বিয়ে করবো নাকি? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তোমার ঘরে বিয়ের উপর একটা মেয়ে আছে, আমরা না হয় ছেলে, পরে বিয়ে করলে সমস্যা নেই, তো মেয়ের তো বিয়ে দেওয়া উচিত, তাই না? আর তুমি কি না এই বয়সে এসে তুমি নিজে বিয়ে করেছো? হ্যাঁ বাবা, ভাইয়া তো ঠিক কথাই বলছে। তুমি এই বয়সে যে একটা বিয়ে করে নিয়ে আসলে, আমরা এখন সমাজে মানুষের কাছে কি করে মুখ দেখাবো? বাইরে গেলে মানুষ আমাদেরকে সিসি করবে, বলবে বাড়িতে বিয়ে উপযুক্ত ছেলে মেয়ে থাকতে ওর বাবা কিনা আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তোমাদের সবার কথা শেষ হয়েছে, এখন আমার কথা শুনো। আমার খুব অল্প বয়সে আমার দাদি আর মা মিলে আমার বিয়ে ঠিক করে। আমি তখন কলকাতায় পড়াশুনো করি। হঠাৎ করে আমাকে ফোন করা হয় বাড়ি আসার জন্য। দাদি সিরিয়াস। আমি বাড়ি আসার পরে আমাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয় গ্রামের একজন অশিক্ষিত মহিলার সঙ্গে, যে মহিলার শুদ্ধ ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না। আমি কিচ্ছু বলতে পারি না সেদিন। আমি আমার মা আর দাদির কথায় আমি সেই রাতে বিয়ে করতে বাধ্য হই। বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসি, আমি তার সাথে প্রথম রাতে যখন কথা বলতে যাই, আমি জার খেয়ে যাই। আমার শিক্ষা দীক্ষা কোনো কিছুর সঙ্গেই তার কোনো মিল নেই। তারপর শুরু হয় আমার জীবন সংসার। একের পর এক 3টি সন্তান জন্ম দেয় তোর মা। আমার ইচ্ছা ছিল তাকে গড়ে মানুষ করা, কিন্তু তার ইচ্ছা ছিল না। আমি দামি দামি কাপড় এনে দিতাম, সে ওই নর্মাল কাপড়গুলোই পরতো। আমি তাকে গহনা এনে দিতাম, আমি তাকে কসমেটিক্স এনে দিতাম, সে কখনো সেগুলো ইউজ করতো না। আমি কিছু বলতেও পারিনি। তখনও মা বেঁচে, তখনও দাদি বেঁচে। 3টি সন্তান হওয়ার পর আমার দাদি মারা গেল ঠিকই, কিন্তু আমার উপর একটা বোঝা চাপিয়ে দিয়ে গেল। আমি যেন তাকে কোনোদিন কোনো রকম কিছু বলতে না পারি। সব কিছু মেনে নিলাম, কিন্তু আমার মনের ভিতরে একটা স্বপ্ন সবসময় লালন করে চলতাম। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম শুরু করলাম। তোদেরকে লেখাপড়া শেখানো, তোদেরকে ভালো ইউনিভার্সিটিতে পড়ানো, এইসব ছিল আমার স্বপ্ন। আমি সেটাই করলাম। তোকে বাইরে পাঠালাম পড়াশোনার জন্য, তোকে ভালো ইউনিভার্সিটিতে পড়ালাম, তুই এখনো পড়াশুনো করছিস। আমি তোদেরকে কি দেইনি?
টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি, বিনিময়ে ছোট্ট এই জিনিসটা আমি তোদের কাছ থেকে নিয়েছি, সেটা হলো আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাকে বিয়ে করেছি। এ আমার অবশ্যই বিয়ে ছিল, আজকে আমার জীবন সঙ্গিনী। আমার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আমি একটা মানুষ না? আমার কি ইচ্ছা হয় না হানিমুনে নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, সমুদ্রে স্নান করা, বিদেশে যাওয়া? তোর মাকে আমি কোনোদিন নিতে পারিনি। আমি যথেষ্টবার বলছি, সে ওই বাড়ি ছেড়ে বেরোয়নি। মানে আমি তো একটা মানুষ, তাই না? হ্যাঁ, তোদের কাছে হয়তো আমার বয়সটা অনেক বেশি লাগছে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো তোদের মতোই। আমি মনের দিক থেকে এখনো বুড়ো হইনি। অত কষ্ট ছিল না আমার। আমি তখনও চেয়েছিলাম, আজও চাই, কিন্তু তোর মা কখনো তা করেনি। আমি তোর মার বাহ্যিক চেহারায় কিন্তু ইগনোর করি নাই, আজও ইগনোর করি না। কিন্তু এটা আমার একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন পূরণ করার জন্য তোদেরকে কাউকে কিছু না বলে আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। তোমরা বলেছ তোমরা সমাজে কেমন করে থাকবে, তাই না? হ্যাঁ, তোমরা কিভাবে সমাজে থাকবে সে ব্যবস্থাও আমি করব। আমি যখন এত কিছু তোমাদের জন্য করেছি, বড় খোকা, সবই তো শুনবি। এখন তুই বল, প্রতিটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, ভুল হোক শুদ্ধ হোক, সে স্বপ্নের লক্ষ্যে সে একদিন পৌঁছে। মনে কর আজকে আমি তাই পৌঁছেছি। হ্যাঁ বাবা, বুঝতে পারলাম তোমার জীবনটা অনেক কষ্টের ছিল, তুমি অনেক কিছু মেনে নিয়েছো। আর হ্যাঁ, এটাই বাস্তব, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়। কিন্তু বাবা, তুমি এই বয়সে এসে যে কাজটা করলে, হয়তো তুমি কি ভাবছো জানি না, কিন্তু এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এখন তোমার বিচারটা তুমিই করো, সন্তান হয়ে তো আর আমরা তোমার বিচার করতে পারবো না। ঠিক আছে, আমার বিচার আমি নিজেই করছি। শোনো সূর্য, শেফা, শুভ, তোমাদের সবাইকে বলছি, আমার অফিস আদালত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সমাজের কাছে যেন তোমরা হেয় প্রতিপন্ন না হও, সেসব ব্যবস্থা আমি করে যাচ্ছি। আমি শুধু নিয়ে যাচ্ছি আমি যাকে বিয়ে করেছি, তাকে নিয়ে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না, কোনো কটু কথা বলতে পারবে না। তোমরা ভালো থাকবে, এটাই আমি দোয়া করব। আমি আমার বাকি জীবনটা আমার মতো করে কাটাতে চাই। এসো। তোর বাজান তো তার মতো ডায়লগ দিয়ে গেল। বলতে পারিস এখানে আমার কি দোষ ছিল? আমি যখন ছোট বিয়ে কি বুঝেই নাই, জোর করে আমাকে তো বিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তোর বাবা তার সোসাইটির সাথে যেভাবে আমি মিশতে পারি সেইভাবে বারবার আমাকে চেষ্টা করছে, কিন্তু জানোস বাজান, আমি সেটা করি নাই। কিসের জন্য করি নাই? তোর দাদি বারবার আমাকে কইছে অন্য কোনো সোসাইটির সাথে তুমি মিশতে পারবা না, এই বাড়ির বাইরে তুমি যাইতে পারবা না। আমি শুধু তার কথাই রাখছি। ঠিক আছে মা, আসলে তোমার কোনো দোষ নেই, আসলে পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে। তুমি কষ্ট পেও না, বাবার ভালোর জন্য অনেক ত্যাগ করেছে। এখন তুমি তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য একটু না হয় ত্যাগ করো। আচ্ছা শোনো না, আমাকে 2 লাখ টাকা দাও না। 2 লাখ টাকা দিয়ে কি করবে? মার্কেটে একটা নতুন ডায়মন্ড রিং আসছে, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার নিতে হবে এর জন্য। আরে 2 দিনে 10 লাখ টাকার মার্কেট করে দিলাম, আবার তোমার মার্কেটের দরকার হলো? 10 লাখ টাকা শপিং করছি তো করছি, তাতে কি হয়েছে? এটা তো নতুন আসছে, আর আমার ওই ডায়মন্ড রিংটা লাগবে। এই 3 দিনে 15 লক্ষ টাকা খরচ করছি, এভাবে খরচ করলে তো রাজভান্ডারও শূন্য হয়ে যাবে। মানুষ নিজের বউদের জন্য তাজমহল বানায় দেয়। তুমি যদি আমার খরচ এফোর্ড করতে না পারো, তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমার ভরণ পোষণ তোমার দিতে হবে, যেভাবে আমি চাবো ওইভাবে। তুমি আমাকে টাকা দিবা কিনা সেটা বলো। এই নাও চেক, ব্লাইন্ড চেক আছে, সিগনেচার করা, টাকার অঙ্ক বসিয়ে নিও, যাও। এই শেষ বয়সে এসে আমি কি করলাম? এই বিয়ে আমি কোনোভাবেই করবো না।
কোনোভাবেই সম্ভব না। এ তুই কি বলছিস? বিয়ে করা সম্ভব নয় মানে? ছেলে দেখতে সুন্দর, সৈয়দ বংশ। যে বংশেরই হোক আর দেখতে যেমন হোক, সৈয়দ বংশ হোক, মোল্লা হোক আর ফকির বংশ হোক, আমার দেখার বিষয় না। আমি স্মার্ট একটা মেয়ে, আমি এরকম আনস্মার্ট খ্যাত হুজুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি এমন একটা জীবন সঙ্গী চাই যে আমার মতো স্মার্ট, আমার মতো ক্যাজুয়ালি চলাফেরা করতে পারবে, এরকম না। বিয়ের শুরুতেই আমাকে বলবো বোরখা পরতে, শপিং যেতে দিবে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিবে না, সোসাইটিতে বেরোতে দিবে না। আমি এভাবে চলতে পারবো না, আমি এভাবে বড় হই নাই। এরকম একটা মানুষকে বিয়ে করে সংসার করা আমার পক্ষে পসিবল না। আমার স্বাধীনতা চাই। স্বাধীনতা? কোন স্বাধীনতার কথা বলছিস? অশ্লীল ড্রেস পরে বন্ধু বান্ধবের সঙ্গে বিহালাপনা করা স্বাধীনতা? কোন স্বাধীনতার কথা বলছিস? বয়ফ্রেন্ডের সঙ্গে সারা রাত নাইট ক্লাবে থেকে ভোরে বাড়ি আসা কোন স্বাধীনতার কথা বলছিস? বন্ধু বান্ধব মিলে কক্সবাজারে গিয়ে সমুদ্রে স্নান করে ওইখানে রাত কেটে বাড়ি ফেরা? বাবা, তুমি আমাকে ছোটবেলা থেকে এই সোসাইটিতে এই স্টাইলে বড় করছো। তোমার আগে মনে ছিল না এই কথা? এখন তুমি আমাকে যেভাবে বড় করছো আমি সেভাবে অভ্যস্ত। হুট করে তুমি আমার মাথার উপর একটা জিনিস চাপাই দিবে আমি মেনে নেব, এটা তো সম্ভব না। এটা সারা জীবনের ব্যাপার, কোনো ছেলে খেলা না বাবা। আমি যদি বিয়ে করি আমার মতো একটা ছেলেকে করবো, স্মার্ট ছেলেকে, যে আমার মতো চলাফেরা করতে পারবে আমার সোসাইটিতে। আমি এমন কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনি কথাটা একদমই ঠিক বলছেন না। আপনি যে স্বাধীনতার কথা বলছেন ওটা আসলে স্বাধীনতাই না, ওটা হচ্ছে বেহায়াপনা। আপনি যে স্বাধীনতার কথা বলছেন না, যে স্বাধীন মতো ঘুরবেন ফিরবেন, পর্দা করবেন না, আপনার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে যাবেন, পরপুরুষের সাথে মিশবেন, এই সম্পূর্ণটাই ইসলামে নিষিদ্ধ। আপনি পর্দা করেন না, পর্দাবিহীন আপনি যত দূর যাবেন, যে জায়গায় যাবেন, আপনার জন্য জাহান্নামের দরজা ততটাই প্রশস্ত হবে। আপনি হয়তো ছোট থেকে এভাবে বড় হয়েছেন, আপনাকে কেউ ইসলামিক জ্ঞান দেয়নি, এর জন্য কিন্তু আপনি দায়ী না। এর জন্য দায়ী হচ্ছে আপনার চারপাশের পরিবেশ। এখনো সময় আছে, আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন। আমি বলছি না আপনি আমাকে বিয়ে করুন, বিয়েটা প্রত্যেকটা মানুষের স্বাধীনতার মধ্যে পড়ে। আপনি চাইলে আমাকে বিয়ে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ইসলামকে আপনি ছেড়ে দিতে পারবেন না, কারণ আপনি মুসলিম। আপনি মুসলিম পরিবারের মেয়ে, আপনাকে ইসলামের আইন মেনে চলতে হবে। আর আইন যদি আপনি না মানেন, আপনাকে নিশ্চিত জাহান্নামী হতে হবে। আর জাহান্নাম কতটা ভয়ঙ্কর জানেন? একবার কল্পনা করে দেখেছেন? আমরা গুগলে অনেক কিছু সার্চ দিয়ে দেখি, ইসলাম সম্পর্কে একটু সার্চ দিয়ে দেখবেন তো ইসলাম কি বলেছে, আমরা কিভাবে চলতেছি, আমাদের চলাটা কি সঠিক না ব্যাঠিক। আপনি কি জানেন একজন নারী চাইলে তার পুরো পরিবারকে জান্নাতে নিয়ে যেতে পারেন, আর একজন নারী চাইলে পুরো সমাজটাকেই জাহান্নামী করতে পারে। একজন নারী যেমন মা, তেমনই সে একজন বোন, তেমনই সে একজন পরিবার। একজন নারী সে হচ্ছে কোমলময়ী, মমতাময়ী, পরম সুন্দরী, যার জন্য একজন নারীকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সম্মানী ব্যক্তিকে তো সেভাবে গুছিয়ে থাকতে হয়। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি নিশ্চয়ই টাকাটা রাস্তায় ফেলে রাখবেন না, আপনি সিন্ধুকে বন্দি করে রাখবেন। একজন নারী হচ্ছে হীরের চেয়েও দামি, সে খোলামেলা থাকতে পারে না, সে পর্দায় আবৃত থাকতে হবে, ঢেকে থাকতে হবে। এটা আমাদের ইসলামের নিয়ম। শুনেন, আপনার এসব ফালতু হাদিস না আপনি আপনার কাছে রাখেন, এসব হাদিস টাদিস আমি শুনতে চাই না। আর বাবা, আমি যেহেতু একবার বলছি আমি এই ছেলেকে বিয়ে করব না, তুমি আমার সাথে জোরাজোরি করতেছো তো আমি বাসায় থাকবো না, আমি বাসা ছেড়ে চলে যেতেছি, যেদিক ইচ্ছা হয় সেদিক যাব। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতে পারি না। তার কারণ বাইরে গিয়ে তুমি যদি কোনো স্বেচ্ছাচারিতা করো, পাপ করো, তার সমস্ত দায়ভার আমাকে নিতে হবে। তাই তুমি বাড়িতে থাকবে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে সন্তান মেহমানের সামনে বাবাকে অপমান করে সে বাবার চলে যাওয়াই উচিত। আপু, শুধুমাত্র তোমার কারণে আজকে বাবা অপমানিত হলো আর বাসা থেকে বের হয়ে গেল।
যাও এখনই গিয়ে বাবাকে নিয়ে আসো, আর যদি না নিয়ে আসতে পারো না, তোমার একদিন কি আমার একদিন। আমি বুঝতে পারি না তুই কেমন মেয়ে রে, যে কিনা সবার সামনে বাবা মাকে অপমান করিস। এতটুকু বিবেক বোধ নাই? তোর মতো মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। ছি, ফকিন্নির বাচ্চা, এই তোর চা, তোর চা তুই খা। বাবা, আপনি এটা কি করলেন বাবা? আপনি এইভাবে গরম চা আমার গায়ে ফেঁকে দিলেন। আমার সারা শরীর জ্বলে যাইতেছে বাবা, কিছু করেন, আমার সারা শরীর পুড়ে যাইতেছে। ফকিন্নির বাচ্চা, তোর মুখ পুড়ে দেবো না, তোর মুখে ফুল চন্দন দেবো, তাই না? গান্ডে পিন্ডে গিলিস, হুঁশ থাকে না গেলার সময়। হ্যাঁ, সামান্য একটা চা করতে পারিস না? খুব তো আমার ছেলে পটিয়ে পাঠিয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছিস। বাবা, আপনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে, এটা কি আমার দোষ? আমার ছেলেকে তুই পটিয়ে বিয়ে করেছিস। তোকে আমি অনেকবার বলেছি ভালোই ভালোই বিদেয়ী হ, কিন্তু তুই আমার কথা শুনিস নি। আরে এই, তোর কি আছে, তোর বাবার কি আছে? আমি যদি আমার বন্ধুর মেয়েকে বিয়ে করাতাম তাহলে মিল, ইন্ডাস্ট্রি, গাড়ি বাড়ি সব কিছু পেতাম। তোর কাছে কি পেয়েছি? হ্যাঁ, কি পেয়েছি? ভালোই ভালোই যদি না যাস, তোকে কিভাবে তাড়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি ব্যাপার শেফা, তুই, তোর মন খারাপ কেন? কি হয়েছে মা? বাবা, আমার ডিভোর্স হয়ে গেছে। কি কি বলছিস? কেন, কি হয়েছে? তোমাদের জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আমাকে নাকি ওই সংসারে আর রাখবে না। কি, ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস যে তোকে ডিভোর্স দিয়েছে? কি হয়েছে খুলে বল আমাকে। তাহলে শোনো। এই ফকিন্নির মাইয়া, তোর মা কি ডাল রান্না শিখায় নাই? কিভাবে ডাল রান্না করতে হয় কিছু জানিস না? তোর ডাল তুই খা। মা, কি করলেন আপনি? আমার মুখটা পুড়ে যাচ্ছে। আপনি এইরকম গরম ডাল আমার মুখে মারতে পারলেন? এই ফকিন্নির মেয়ে, তোর মুখে ডাল ছুঁড়ে মারবো না তো তোকে চুমা দেব? তোর বাবা মা তোকে ডাল রান্না শিখায়নি? এ বাড়িতে এসেছিস সংসার করার জন্য, কি শিখে এসেছিস? অতই যখন কষ্ট লাগে রান্না বান্না করতে, তাহলে তোর বাবাকে বল না এ বাড়িতে একটা চাকরানি রেখে দিতে। আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আমার বাবা আপনাদের বাসায় কাজের মহিলা পাঠাবে মানে? আহারে, চাকরানি পাঠাবে না? আরে তুই যদি ভালো মতো কাজই করতে না পারিস, তাহলে তোকে দেখে আমি কি করব বল? যদি ঠিক মতো কাজ না করিস, এ বাড়ি থেকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই, তুমি কিছু দেখছো না? তোমার মা তোমার সামনে আমার মুখে ডাল ছুঁড়ে মারলো, আমাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। তারপরে তুমি কিচ্ছু বলছো না? তুমি কি কিছু বলবে না? আমি কি বলবো, আমি কি বলবো? আমার মা তো ঠিক কথাই বলেছে। সামান্য একটা ডালটাই তুমি ঠিক মতো রান্না করতে পারো না, আমার সাথে সংসার করতে। আমার মা যেটা বলেছে ঠিকই বলেছে। তোমার মা ঠিকই করেছে মানে? তুমিও তোমার মার পক্ষ নিয়ে কথা বলছো? এই বাড়িতে আমার কোনো মূল্য নেই? বাবা, বাবা, আপনি তো এতক্ষণ সব কিছু দেখলেন তো? আপনার ছেলে, আমার শাশুড়ি আমার উপরে কিভাবে অত্যাচার করছে। বাবা, আপনি কিছু বলুন। আমি কি বলবো, আমি কি বলবো? হ্যাঁ, বাপের বাড়ি থেকে আসতো স্বামীর বাড়ি, রান্নাবান্না শিখা আসতে পারলে না? রান্নাবান্না শিখা না আসতে পারলে তোমার শাশুড়ি যেটা বলছে সেটাই হবে। যাও বাপের বাড়ি চলে যাও, রান্নাবাড়ি শিখাইছো। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি। এই বাড়ি থেকে যদি বেরিয়ে হতে হয় তাহলে আমার লাশ বের হবে। এই বাড়ি থেকে মরা লাশ হয়ে বের হতে হবে না, এই বাড়িতে থাকার অধিকার থাকলে সে তুমি থাকবা, তাই না? বাবা, এক কাজ কর, ওই 3টা কথা ওকে বলে দে, যাতে ও এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারে। মা, এসব আপনি কি বলছেন? এই দেখো না মা কি বলছে, তুমি কিছু একটা করো। আমার মা যেহেতু তোমাকে এই বাড়িতে চাই না, সেই জন্য 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুমি এটা কি করলে? আমি এমন কি দোষ করেছি যার কারণে শেষ পর্যন্ত তুমি আমাকে তালাক দিয়ে দিলে? সামান্য খাবারে লবণ হয়নি বলে তুমি আমাকে তালাক দিতে পারো না? এই ফকিন্নির বাচ্চা,
এত কিছু হয়ে যাচ্ছে তাও তুই যাচ্ছিস না, এ বাড়ি থেকে যাবে নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব? যা বলছি। কেন আমাকে ডিভোর্স দিছে? এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না বাবা। সামান্য ডালে লবণ হয়নি দেখে ডাল তোর মুখে মেরেছে? আমার মেয়েকে দিয়ে দাসীবাদীর মতো কাজ করায়, হ্যাঁ? তোকে নির্যাতন করে ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! আমি ওই ছোট লোকের বাচ্চার ভিটে মাটি সব উপড়ে নিয়ে আসবো না? ওরা কিভাবে শান্তিতে ঘুমায় আমি দেখব। আমি দরকার হলে আইনি ব্যবস্থা নেব। এত বড় সাহস! মগের মুল্লুক পেয়েছে, ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। এবার বুঝবে, মাসের কয়দিন যায় হাড়ে হাড়ে টের পাবে। বাবা, ভাবির চোখে পানি। কিছুক্ষণ আগে যখন রুমের ভিতর ঢুকলাম তখন দেখছিলাম তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করছো। কি হয়েছে একটু বলো তো। আরে ওর অ্যাক্টিং অ্যাক্টিং, ও সারাক্ষণ অ্যাক্টিংই করে, কিচ্ছু হয়নি। নাকে কান্না ওর একটা স্বভাব। বাবা, ভাবির চোখ দেখে মনে হচ্ছে তুমি ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। বুঝতে পেরেছি, তুমি সত্যটা বলবে না। ভাবি, কি হয়েছে বলো তো। ঠিক যেভাবে প্রতিনিয়ত তোমার শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি তোমাকে অত্যাচার করে, কোনো দোষ না থাকলেও আমি এই বাড়িতে প্রতিনিয়ত তোমার বাবার কাছে অত্যাচারিত হই। আমি কোনো দোষ না করেও তার কাছে অপমান অপদস্থ হই। বিভিন্নভাবে সে আমাকে নির্যাতন করে। আমার দোষ কি জানো? আমার দোষ একটাই, তোমার ভাইয়াকে ভালোবেসে তাকে বিয়ে করছি। আমার দোষ কি জানো? আমি এই মানুষটাকে নিজের বাবার মর্যাদার জায়গায় বসিয়েছি। আমি এই সংসারটাকে নিজের হাতে গুছাইতেছি, এইটা আমার দোষ। সেই অপরাধের শাস্তি প্রতিদিন তোমার বাবা আমাকে দেয়। আমি ছোট লোক, গরিব, নিচু জাতের, গরিব ফ্যামিলির মেয়ে। তোমার বাবা সেটা মেনে নিতে পারে না। একটা কথা কি জানো? তুমি যে শাস্তিগুলো পাইতেছো না, তোমার দোষের কারণে না, এই মানুষটার জন্য। কর্মফল কোনোদিনও মানুষের পেছন ছাড়ে না। এই মানুষটা ভুলে গেছে তারও একটা মেয়ে আছে, তার মেয়েরও বিয়ে হয়েছে, তার মেয়েও অন্য একজনের সংসার করতেছে। দিনের পর দিন আমার সাথে অত্যাচারের উপর অত্যাচার করে যেতেছে। এই দেখো, আমার হাতটা আজকে পুড়ে ফেলছে, গরম চা আমার মুখে ফেলছে। সেই শাস্তি তুমি পাইতেছো। এই মানুষটা ভুলে গেছে আমিও কারো মেয়ে, আমিও কারো সন্তান, আমি কারো বোন। আমার জন্য আমার মা বাবার খারাপ লাগে। আজকে নিজের মেয়ের উপরে চলে আসছে, এত খারাপ লাগতেছে। আমার সাথে যেগুলো করেন আপনি, একটাবার ভাবেন তো আমার কেমন লাগে। এই দৃশ্য যদি আমার বাবা মা দেখতো তাদের কেমন লাগতো। আমি গরিব সংসারের মেয়ে বলে, আমার মা বাবা গরিব বলে তাদের কি তাদের সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই? আজকে নিজের মেয়েকে আমার জায়গায় দাঁড়াইতে দেখলে কেমন লাগতেছে বলেন? তুমি বলো, তোমার জন্য তুমি শাস্তি পাইতেছো না, তোমার শাস্তির কারণ তোমার বাবা। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছো। আমার শাস্তির কারণ আমার বাবা। বাবা, শুধুমাত্র তোমার পাপের ফল আমি ভোগ করতেছি। তুমি যেমনটা ভাবির সাথে করো, আমার শ্বশুর বাড়ির লোকজন ঠিক সেম কাজগুলো আমার সাথে করে। আমাকে নির্যাতন করে, জুলুম করে, আমাকে রীতিমতো অপমান করে, ছোট লোক বলে, গরিব বলে। আমিও যেমনটা আমার শ্বশুর বাড়িতে মুখ বুজে সহ্য করেছি, ভাবিও ঠিক সেম তোমার বাড়িতে সেই নির্যাতনগুলো, অপমান অপদস্থগুলো সহ্য করে। তোমরা কেন বুঝতে চাও না? আমরা মেয়ে মানুষরা সবসময় শান্তি চাই। শুধুমাত্র সামান্য শান্তির কারণে আমরা সব কিছু স্যাক্রিফাইস করি। বাবা মার ভালোবাসা, নিজের বাবার বাড়ি সবকিছু ছেড়ে দিই। আমাদের তো মেয়েদের কোনো বাড়ি ঘর নেই। হয়তো বাবার বাড়ি থাকতে হয় ছোটবেলায়, আর বিয়ের পর শ্বশুর বাড়ি, আর শেষমেশ সাদা কাপড় পরে কবরে যেতে হয়। বাবা, তোমাদের এত অত্যাচার সহ্য করে তোমাদের ভালোবেসে কি লাভ? বাবা, তুমি কিন্তু ভুলে গেছো তোমার ঘরে কিন্তু একটা মেয়ে আছে, আর সেই মেয়েকে তুমি পরের ঘরে দিয়েছো। তুমি যদি বুঝতে না, তোমার মেয়ে পরের বাড়িতে থাকে, তারও বিয়ে হয়েছে,
সেও পরের বাড়ি নির্যাতিত হতে পারে, তাহলে তুমি কখনো পরের মেয়েকে নির্যাতন করতে পারতে না, জুলুম করতে পারতে না, অত্যাচার করতে পারতে না। এখনো সময় আছে বাবা, নিজেকে শুধরে নাও। আল্লাহ সবাইকে পাপের ফল দেয়, তোমার পাপের ফল আমি ভোগ করছি। আল্লাহর কাছে তওবা করে এরপর থেকে ভাবের উপর নির্যাতন করা বন্ধ করো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বাবা। জাতির কলঙ্ক। আমি কথা দিচ্ছি মা, আমি তোমাকে এখন আমার মেয়ের মতো রাখবো। আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। বাবা, আপনি মুখ দিয়ে একবার আমাকে ভালোবেসে ডাক দেন, সব মুছে যাবে। আর তুমি একদম টেনশন করো না, আমি আর তোমার ভাই মিলে প্রয়োজনে তারা যা চায় সব দিব। তোমার সংসার নষ্ট হতে দিব না, সব ঠিক করে ফেলবো। একটু সময় দাও, তোমার ভাইকে নিয়ে আমি নিজে যাব, বাবা যাবে, আমরা সব ঠিক করে দেব। ডিভোর্স হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি যান, বাড়ি থেকে বের হন। মা চলো। আবার কেন আসছো বলো? শুভ, বাবা, বাজান তুই হাসছিস? আমি তো আসছি, কিন্তু তুমি এই রৌদ্রের মধ্যে এই মাঠের নালা পরিষ্কার কেন করতেছো? সবই আমার কপালে লেখা ছিল বাবা। তুই নাকি কোনো টাকা পয়সা পাঠাস না, আজ কতদিন তোর কোনো খোঁজ খবর নাই। তাই তো আমি বাধ্য হয়ে আমার সমস্ত সম্পত্তি আমার ছোট ছেলের নামে লিখে দিয়েছি। আমার বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। শুনবি? তাহলে শোন। এই যে শুনেন, বাজারে যান, যে তেল নিয়ে আসেন। বৌমা, এই সকাল থেকে অনেক কাজ করলাম। বাথরুমে কাপড় রাখছিলে, কাপড়গুলো ধুইলাম, ফার্নিচারগুলো মুছলাম, সারাটা বাড়ি মুছে বাইরে মুছতে আসছি। আমার শরীরে আর কুলাচ্ছে না মা। শরীরে কুলাচ্ছে না মানে? শরীরে কুলাচ্ছে না বললেই হবে? খাওয়ার সময় তো গাবলা ভরে ভরে খান, কাজের বেলায় কাজ করতে ইচ্ছা করে না। না, চুপচাপ যান, বাজারে যা তেল নিয়ে আসেন। ধরেন। বৌমা, তোমার মা তো শুয়ে বসেই থাকে, তোমার মাকে দাও না, আস্তে আস্তে গিয়ে তেল নিয়ে আসুক। কি দেখছস? আমি বলছিলাম না যে তোর শ্বশুর আমার শুয়ে বসে থাকা দেখতেই পারে না। আচ্ছা বিআই সাহেব, আপনি যখন গাবলা ভইরে ভইরে খান, তখন তো একবারও কর না, বিআই সাহেব আসেন আমার সাথে একটু খান। শুনেন, এই বাড়িতে আপনার থাকতে হলে কাজকর্ম করে তারপর থাকতে হবে, নাহলে খাবার দাবার সব বন্ধ, এই বাড়ির থেকে বের করে দিব। ভুলে যেও না, এটা আমার বাড়ি। এ বাড়ি থেকে গেলে তোমরা মা বেটি যাবে, আমি না। আমরা এই বাড়ি থেকে যাব, হ্যাঁ? আর এক মুহূর্ত আপনার এই বাড়িতে জায়গা নেই। আপনি যান, 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 বাড়ি থেকে বের হন। আপনার কাছে একটু বিপদে পড়ে। আপনার খেতে তো অনেক লোকই কাজ করে, আমারই যদি একটা কাজের ব্যবস্থা করে দেন। কি কম জামাল ভাই, আপনি কাজ করবেন খেতে? আপনার বাড়ি আমরা কাজ করছি কত, আজকে আপনি খেতে কাজ করতে আইছেন? এটা কি করে সম্ভব? আপনি যদি খেতে কাজ করেন তাহলে মানুষে কি করব? আপনার এক ছেলে থাকে বিদেশে, আর এক ছেলে ব্যবসা করে, আপনারা কি এই কাজ করলে মানায়? সবই আমার কপাল। আমার কপালে বিদেশের টাকাও নাই, ব্যবসার টাকাও নাই। আপনি যদি একটু দয়া করেন তাহলে আমি পেটে ভাতে বেঁচে থাকতে পারবো, না হলে রাস্তায় না খেয়ে মরে থাকতে হবে। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে কালকে সকালে কোদাল আর কাছি নিয়ে আইসেন, আর দক্ষিণের খেতে কাজ করবেন। ঠিক আছে ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি কাল সকালে ঠিক দক্ষিণ খেতে মাঠে চলে যাব। শুনলি তো বাবা, আমার সাথে ওরা কি করেছে? ওরা তোমাকে যেই বাড়ি থেকে বের করে দিয়েছে, আজকে আমি তোমায় নিয়ে যে ওদের কাছে জিজ্ঞেস করব, আজকে যে ব্যবসা করে তোরা খাচ্ছিস, যেই বাড়িতে ঘুমাচ্ছিস, সেটা কার টাকায়? তোমার সাথে যে অন্যায় করেছে না, সেই অন্যায়ের আমি পই পই হিসেব নিয়ে নিব। তোমাকে আর আমি ওদের মধ্যে কাজ করতে দিব না। চলো, তোমাকে আর কাজ করতে হবে না। আজকে ওদের একদিন কি আমার একদিন, ওইগুলো রাখবা।
ওগুলা কিচ্ছু ধরবা না, তুমি চলো। 2 কেজি গরুর মাংস আর 1 কেজি চিংড়ি মাছ, তাই তো? খাসির মাংসের কথা ভুলে গেলে? ওহো হ্যাঁ, তুমি তো খাসি মাংসের কথা বলেছিলে। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু নিয়ে আসবো। আজ তোর শাশুড়ি যে ইলিশ মাছ পছন্দ করে, 5টা ইলিশ মাছ আনিস। দেখছো বাবা, দেখছো? হ্যাঁ, আরে আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি। তোমার বাসায় আসলে না আমি একটু ইলিশ মাছই খাই, আর তোমার বাবা সেই খাওয়া নিয়ে আমাকে খোঁটা দিচ্ছে। এটা কি সহ্য হয় বলো? বাবা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমার বউর সাথে মিলেমিশে থাকতে পারো না বলে আমার বউ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আবার এখানে চলে আসছো? 2টা দিন তুমি বাড়িতে ছিলে না, খুব শান্তিতে ছিলাম, আবার কেন আসছো বলো? শুভ, আমরা 2 ভাই বেঁচে থাকতে আমার বাবা কেন পরের ক্ষেতে নাল পরিষ্কার করে? ও, শাশুড়ির জন্য 2 কেজি গরুর মাংস, চিংড়ি মাছ নিয়ে এসে আরাম আয়েশ করে খাওয়ানো হচ্ছে, আর নিজের বাবাকে কিনা বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়ে ওই পরের ক্ষেতের নালের চাষা বানিয়েছিস। কি হলো, কথা বলছিস না কেন বল? আসলে ভাইয়া, আমি তো কিছু জানি না, আমার বউ জানে, ও বের করে দিয়েছে। বেশ করেছো, ওনাকে বের করে দিছি। আমি আপনাকে বলতেছি যে কেন ওনাকে আমি বের করছি। ওনাকে আমি বলছি একটু তেল আনতে, উনি তেল আনতে পারবে না। উনি বলে আমার মাকে তেল আনতে। আমার মা কিছুদিনের জন্য এই বাড়িতে আসছে বেড়াইতে, আমার মা কিনা যাবে দোকানে তেল আনতে। এর জন্য ওনাকে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। চুপ, একটাও কথা বলবে না। তুমি এই বাড়ির বউ, তুমি কার বাড়ি থেকে আমার বাবাকে বের করে দিয়েছো? বাড়ি আবার কার? বাড়ি আমার স্বামীর। আমার ইচ্ছা, আমার যখন খুশি যাকে খুশি আমি বাড়িতে আনবো, যখন খুশি বের করব। ওনাকে আমার ভাল লাগেনি, আমি বের করে দিছি। আপনার কি প্রবলেম? প্রবলেম তো আছেই। তুমি কি মনে করছো এই বাড়িটা তোমাদের? কখনোই না। আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়ি করার জন্য আমি টাকা পাঠিয়েছি। কিরে, তুই চুপ করে আছিস কেন? তুই যে ব্যবসাটা করছিস সেই ব্যবসাটা আমার টাকাই করছিস। তোমার হাজবেন্ডের একবেলা নুন কিনে নিয়ে আসার ক্ষমতা নেই, সে কিনা করবে এই বাড়ি। কি বলছিস বাবা? ও ও যে আমাকে বলতো তোর কোনো খোঁজ খবর নাই, তোর সাথে কথা হয় না। আমি ওকে অনেকবার বলছি যে আমাকে বড় ছেলের সঙ্গে একটু কথা বলতে দে, আমি একটু কথা বলবো। ও কখনো আমাকে দেয়নি। ও শুধু বাহানা করতো, আজ না কাল, কাল না পরশু। তারপর আমাকে বললো তোমার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি তো জানি, আমি তো ভেবেছিলাম আমার ছেলে বোধহয় হারিয়ে ফেলেছি। তুমি কাঁদবে না, চুরিকে নিয়ে ভালো আছিস, শুধু ভালো রাখিসনি তোর জন্মদাতা পিতাকে। এই মুহূর্তে তুই তোর এই কালনাগিনী বউ আর শাশুড়িকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। বের হয়ে যা এখান থেকে। দাঁড়া, এ বাড়ি থেকে যদি কেউ বের হয়ে যায় সেটা তোর কালনাগিনী শাশুড়ি। এরপরে আমার এ বাড়ির ত্রিসীমানায় যেন আপনাকে আমি না দেখি। আপনি আসতে পারেন, ভদ্রভাবে বলছে আসুন, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। যান। শোনো বৌমা, একটা কথা মাথায় রেখো, যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো সেদিন থেকে তুমি এ বাড়ির বউ। মার সঙ্গে যখন তুমি বেশি কথা বলবে সংসার টিকে রাখতে পারবে না, কথাটা মাথায় রেখো। বুঝতে পেরেছো? দেখলি, যেই বাবাকে তোরা 2 জন এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি না, আজকে সেই বাবাই তোকে বাড়ি থেকে বের করতে চায়। একেই বলে বাবা। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এ ধরনের কাজ করবো না বাবা। না না বাবা, না, ক্ষমা চেতে হবে না, তুই ওঠ। ওরে, সন্তান যতই ভুল করুক, বাবারা সবসময় তোমার সন্তানকে ক্ষমা করে। তোরা 2 জন যে আমার 2 নয়নের আলো, আমি কাকে ছেড়ে কাকে নিয়ে থাকবো? চল সবাই ঘরে চল, ওই যে তোর ভাইয়ের সুটকেসটা নিয়ে আয়। এসো বৌমা, চল। আরে মা, তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা কে মা? বাবা, আসলে আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়ে আমরা বিয়ে করে ফেলছি। বিয়ে করছিস মানে? কোথা থেকে চিনি না জানি না জেলের ছেলে না মুচির ছেলে ধরে নিয়ে আসছিস, আর তাকে আমাদের মেনে নিতে হবে। এক্ষণ এই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। না, ওরা কোথাও যাবে না। তুমি বোধহয় ভুলে গেছো 18 বছর পর
ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, ওরা নিজেদের ভালো মন্দ নিজেরাই করতে পারে। ও যদি ওকে পছন্দ করে বিয়ে করে থাকে, আমাদের কিচ্ছু করার নাই, আইনও কিচ্ছু করতে পারে না। তুমি চুপ থাকো। আর তোমার সাথে বিয়ে বসে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর তোমার আল্লাদের কারণে আজকে আমার মেয়ের জীবন নষ্ট হতে চলেছে। আমি তা হতে দেব না। হ্যাঁ বাবা, মা তো ঠিক কথাই বলেছে। তোমার কথা মতো চলতে গিয়ে আমরা আমাদের মান সম্মান খোয়াতে পারবো না। তোমার মেয়েকে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে পাঠাইছো, তোমার মেয়ে কি করছে? ড্যাং ড্যাং করতে কোথা থেকে এক ফকিন্নি বাচ্চাকে বিয়ে করে এনে বলছে যে আমি বিয়ে করেছি। এটা কোনো কথা হলো? কালকে যখন বাসা থেকে বের হব তখন এলাকার মানুষজন কি বলবে? ওই যে শরীফ চৌধুরীর মেয়ে এক জেলেকে বিয়ে করেছে। দেখো মা, দেখো বাবা, আমার পক্ষে ওদেরকে মেনে নেওয়া একদমই সম্ভব না। এই মুহূর্তে ওদেরকে এবার ছেড়ে যেতে বলো। শুভ, তোরা হয়তো অনেক কিছুই জানিস না, যে কারণে কথাগুলো তুই অবলীলায় বলে গেলি। তাহলে শোন, আমার বাবা মা খুব ছোটবেলায় আমার অমতে তাদের পছন্দের মেয়েকে এ বাড়িতে বউ করে আনে। তখন আমিও ছোট, তোর মাও ছোট। আমি কিন্তু বাহ্যিক চেহারাটা কখনো দেখিনি, এবং বাহ্যিক চেহারা দেখে মানুষকে কখনো বিচার বিশ্লেষণ আমি করিনি। তার কারণ আমি জানতাম মানুষের বাহ্যিক চেহারাটা কিছু না, তার অন্তরের চেহারাটাই আসল চেহারা। কিন্তু তোর মা ছিল ভিতর থেকে কুলুষিত, সে কখনো নিজেকে পরিষ্কার করতে পারেনি, যে কারণে সারাটা জীবন আমি জ্বলে মরছি, আজ অবধি মরছি। আমি কেন কিছু করিনি জানিস? শুধু তোদের কথা ভেবে। আমি যখন তোদের তিনজনের মুখটা দেখতাম, তখন আমার মনে হতো আমার বেহেশত, এই বেহেশত ছেড়ে আমি কোথায় যাব, বা তোর মাকে আমি কোথায় বের করে দেব। জানিস শুভ, আজ 28 বৎসর আমাদের বিবাহিত জীবন, অথচ এক বিন্দু শান্তি আমার ভিতরে নেই। আমি সব সময় জ্বলে পুড়ে মরছি। লোক মুখে শুনেছি স্বামী স্ত্রীর সুসম্পর্ক এই পৃথিবীতে জান্নাত, আর স্বামী স্ত্রীর অশান্তি এই পৃথিবীতে দোজক। আমি সেই দোজকের আগুনে জ্বলতে জ্বলতে আর শেষ সীমানায় এসে পৌঁছেছি। কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, শুধু সমাজের লোকের ভয়ে। সমাজের লোক আমাকে আঙ্গুল তুলে বলবে এ লোকটার এত বয়স হয়ে গেছে, তারপরে লোকটা শুধরালো না। অথচ আমি কোনোদিন উচ্চস্বরে কথা পর্যন্ত বলিনি। তোরা হয়তো জানিস, নূপুর, শেফা, শুভ, তোরা জানিস তো তোর বাবা তোদের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলেছে? আমি সারাদিন বাইরে কাজ করি, আমি সন্ধ্যায় এসে এক কাপ চা চাবো, তোর মা আমাকে উল্টাপাল্টা কথা শোনায়। আমি পুরুষ মানুষ, আমি বাস্তবে কাঁদতে পারি না। আমি ওয়াশরুমে যাই, গুমড়ে গুমড়ে কাঁদি। আমার সংসারে আমি যেন পরগাছা। আমি তো তোদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছি, আমি কখনো তোদের কোনো কাজে বাধা দেই নেই, যে কারণে আজ আমার মেয়ে বিয়ে করে এনেছে, আমি খুব খুশি। কিন্তু তোরা কি জানিস, যেদিন আমার বাবা তোর মার সঙ্গে আমার বিয়ে দেয়, সেদিন থেকে আমার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সমস্ত কিছু খর্ব হয়ে যায়। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সন্তানদের ক্ষেত্রে আমি তা হতে দেব না। তোদেরকে আমি মুক্তভাবে চলার পারমিশন দিয়েছি সারাটা জীবন। আর শোন শুভ, নিজের জীবন ভালো মন্দ গড়ার দায়িত্ব কিন্তু তোর, আমি সেই স্পেস তোকে দিয়েছি। আর শুভ, একটা কথা মাথায় রাখিস, যে সংসারে মহিলা নেতৃত্ব চলে সেই সংসারে কখনো সুখ হয় না। আপু, বাবা তো দরজা লক করে দিল, আমার জন্য কেন সন্দেহ হচ্ছে? বাবা মনে হয় কিছু একটা করবে। চলো আপু, চলো। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? যা দেখ কোন নাটক শুরু করছে আবার। বাবা, বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। বাবা, 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 বাবা কি হয়েছে? বাবা, 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 এই বাবা কি হয়েছে? এই বাবা হাতে কি? বাবা মিস বাবা, বাবা তুমি এই কাজ কেন করলা? এই আমার বাবার চুমানো তুমি, তোমার জন্য বাবা বিষ খাইছে, আত্মহত্যা করছে। তোমার নির্যাতনের কারণে বাবা আজকে সুইসাইড করছে। শুধুমাত্র তোমাদের কারণে আজকে
বাবাকে হারাইছি। তোমরা তোমরা মারছো বাবাকে, দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার করছো, অসহ্য যন্ত্রণা দিচ্ছ। তুমি একটা খুনি, তুমি আমার বাবাকে মেরে ফেলছো। একদম ঠিক কথা বলছো আপু। ওদের মতো জানোয়ারদের কাছে যারা থাকবে না, তারা নিজেরাই আত্মহত্যা করবে, নিজেদের জীবন নিজেরাই শেষ করে দিবে। আপু, আমি ওনাদের কাছে থাকতে চাই না আপু, আমি তোমার কাছে থাকতে চাই আপু। এইখানে থাকলে আমি সারাটা জীবন, আমার জীবনটা জাহান্নামে পরিণত হবে আপু। এই, তুই বাবার পায়ের সামনে কেন বসে আছিস? উঠা যা এখান থেকে। তোরা দুইজনের একজন বাবার ধারে কাছে ঘেসবি না, চলে যা। আমার বাপটাকে মেরে ফেলছে, এবার খুশি হইছো তো? শান্তি হইছে না? কলিজা ঠান্ডা হইছে না তোমার? শোনো, আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা সব তুমি করবা। ওরা দুজন যেন আমার বাবার লাশের ধারে কাছেও না আসে। তুমি যাও, হুজুরের কাছে যাও, বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। আমি যাচ্ছি। আপু, দেখ দেখাইয়া পাষণ্ডগুলো কেমনে খাড়াই রইছে। ওকে মোহের দিক তাকাই দেখ, ওরা মনে হয় অনেক খুশি হইছে। তোরা তো এটাই চাইছিলি না আমার বাপ মরে যাক? এখন বুঝবে, চাইছিলে না? এখন বুঝবে জীবন কারে বলে। আমার বাবাকে তুমি মেরে ফেলছো না, প্রত্যেকটা দিন কি পরিমাণ যন্ত্রণা পাবে আজকে থেকে দেখবে। আমি আমার বোনকে এখানে থাকতে দিব না, আমি তোকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। যে বাড়িতে আমার বাবা মারা গেছে ওই বাড়িতে, ওই বাড়ি অভিশপ্ত, ওখান থেকে আমি ওরে নিয়ে চলে যাব। তোমরা দুজন থাকো। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, বেয়াদব! চুপ! বড় মুখের উপর কথা। তোমার বোনের ঘাট ধাক্কা দিয়ে যে বের করছে এটা তোমার বোনের ভাগ্য। ও যে কাজ করছে, ওরে তো জুতা পিটা করা উচিত ছিল। ভাবি, আপনি আমার বোনরে বের করছেন খুব ভালো কথা, কিন্তু আমার এই নিষ্পাপ ভাগ্নেটা কি দোষ করছে? তারে কেন বের করছেন? ও, তোমার ভাইগনার আর বোনরে বসা বসে খাওয়ানোর জন্য তো আমি এখানে রাখছি, তাই না? আজকে থেকে তোমার খাবার বন্ধ। আমার মেয়ে তো একদম ঠিক কথা বলেছে। তোমার বোন আর ভাগ্না শ্বশুর করে চলে আসছে, এই বাড়িতে থাকবে, খাবে, দাবে। কেন আমার মেয়েকে ঠেকা পড়ছে তোমার বোন আর ভাগ্নিকে খাওয়ানোর জন্য? এই তোমার শাশুড়ি যেটা বলছে 100% ঠিক। একার রোজগার করো, এই সংসার সামলাতে পারো না, আবার বাড়তি দুজন লোক তোমার সংসারে ইন করবে আর তুমি তাদেরকে বসে বসে খাওয়াবা। ভেরি ডিসকাস্টিং। আব্বা আম্মা তো ঠিকই বলছে, তোমার বোন আর বোনের ছেলেরে পালতে গেলে আমার ভবিষ্যৎ যে নষ্ট হবে, তার বেলা একটা বাচ্চার পিছনে বহুত খরচ। আমি তোমার সাফ সাফ একটা কথা বলে দিতেছি, ওরা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকবো না। হয় তুমি তোমার বোন আর বোনের বাচ্চা নিয়ে থাকবে, নাহলে আমাদের নিয়ে থাকবে। এবার বুঝো। বোন রে, তোর ভাবি যেহেতু চাই না যে তুই তোর বাচ্চারে নিয়ে এই বাড়িতে থাক, আমি কই কি তোর কষ্ট হইলেও তুই তোর বাড়িতে ফিরে যা। আর আমি চাই না তোদের কারণে আমার সংসারে কোনো অশান্তি হয়। আমি থাকলে তোমার সংসারে অশান্তি হইব, ভাবির সমস্যা হইব, তাই মায়ের সমস্যা হইব, বুঝতে পারছি। ভাই, ছোট ভাই, তুই কত কি করার দরকার এখন? দেখ আপু, আমি এখানে তোরা কি করবো? আমি নিজে তো ভাইয়ের উপর খাইতেছি, তোরে যদি আমি এই বাড়িতে আশ্রয় দেই, লাস্টে ভাই আর ভাবি আমার এই বাড়ি থেকে বাই করে দিব, আমারই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইব। তোর যদি একটু কষ্ট হয় তাও তুই তোর জামাই বাড়ি যাই থাক, তুই এখানে থাকিস না। চমৎকার! তোরা বলে আমার ভাই, আমার রক্তের ভাই, আমরা না এক মার পেটে জন্মগ্রহণ করছি। আজকে তো তোকে চেহারা দেখার কথাবার্তা শুনে মনে হইতেছে আমরা মনে হয় এক মার পেটের সন্তান না, আমরা আলাদা আলাদা গর্ভ থেকে জন্ম নিছি। ভাইরে, তোকে কি মনে পড়ে আমার যদি শরীরের কোনো জায়গায় একটু কাইটা যাইতো, সামান্য একটু রক্ত বাইরেতো, তোরা দুই ভাই পাগল হয়ে যাইতি। কইতে তোর এত কালি কাইতে গেছে, তোকে চেহারা দেখে মনে হইতো মনে হয় তোকে শরীরের কোনো অংশ কাইতে গেছে। আমি তো তোকে কনসার বলছিলাম,
আমি যদি তোর কাছে কিছু চাইতাম তোরা ঘর আগে হাজির করতি, যদি কিছু খাইতে চাইতাম তোরা সাধ্য মতো চেষ্টা করতি। ভাইজান তোমার কি মনে আছে আব্বা বাজার দিয়া বড় মাছ কিনে লই আইতো, আম্মা সুন্দর করে রান্না করতো, মাছের মাথা যখন তোকে দিতে চাইতো তোরা দুই ভাই আমারে মাছের মাথাটা দিতি, কইতি শোনা বই না আমার মাছের মাথাটা তুই খা। আর আজকে যখন তুই বিয়া করলি বউ ঘরে আইলো, আজকে আপন বোন পর হয়ে গেল, আজকে তোকে বোন তোর কাছে বোঝা হয়ে গেল। ভাইজান আমি কি কম কষ্টে পাইরা তোর কাছে আইছি? আমার স্বামী বিদেশে যাইয়া পুলিশের হাতে ধরা পড়ছে, 3টা মাস তার কোনো খোঁজ খবর নাই, মানুষের কাছে দেনা দায়িত্ব কইরা আমার স্বামীরে বিদেশ পাঠাইছি, বাড়িটা পর্যন্ত বন্ধক রাখছিলাম, তোরা দুই ভাইতে 1 টাকাও দেশ নাই। এই 3টা মাস কত কষ্ট করে চলছি, তোরা তো একটা বড় খোঁজ খবরও নেস নাই, জানিস দেয়ার যায় আমার বাড়িটা পর্যন্ত ওনারা ভাঙ্গা হয়ে গেছে। এখন আমি পোলাটা লইয়া কই যাবো, কই থাকবো, কি খাবো? পোলাটার দিকটাকেই দেখ, আজকে 3 দিন ধরে না খাওয়া, খালি পানি খাইয়া মাথার পোলায় আজকে রয়েছি। তবু কাছে আইছিলাম কে জানোস, এইটাই আমার শেষ ঠিকানা, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। ভাবছিলাম যে বাপ মা মরার পরে আমার আপন লোক বলতে তো তোরা দুই ভাই, বিপদে পড়লে তো তোর কাছে যাবো, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমার বাপ মা মরার সাথে সাথে তো আমার ভাই দুইটা মরে গেছে, আমার তো আপন বলতে কেউ নাই। আমার যতটুকু জমি ছিল বাবার বাড়িতে পাবো, সবটুকু তো তোকে দুই ভাইরে দিয়ে দিছি, কোন যার ভাই ছিল আমার সব দিয়ে দিছি। আমি চলে যাইতেছি, তোকে উপর বোঝা হয়ে থাকতে চাই না, তবে যাওয়ার আগে একটা কথা, বোন আর বোনের পোলারে খাওয়াইলে তোকে অনেক টাকা খরচ হয়ে যাইব, কিন্তু এই যে তোর শ্বশুর আর শাশুড়ি বছরকে বছর এই বাড়িতে থাকতেছে খাইতেছে। ডোন্ট টেনশন জামাই বাবাজি, আই এম ভেরি মাচ আইন সম্পর্কে আমি অনেক বিষয় জানি। আরে এগুলো না তুড়ি মারে উড়িয়ে দেবো না, তোমার বোন কিসের সম্পত্তি পাবে? মেয়েরা বিয়ের পরে কোনো সম্পত্তি পায় না। চলো 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 চলো, এই চল মা চল, ফোন খাবো, আসো।